দাদা, এখান থেকে কলকাতা যাওয়ার আর কোনো গাড়ি কি পাওয়া যাবে? লোকটা কিছুটা সময় অবাক চোখে তাকিয়ে বলল, না বাবু, এখান থেকে তো যাওয়ার আর কিছু পাইবেন না। তবে আপনি যদি বাইপাসে যান তবে পাইতে পারেন। তবে এই রাতে ওইদিকে যাইবেন? ভদ্রলোকের কথার মধ্যে একটা অদ্ভুত টান অনুভব করলাম। তার কথায় মনে হলো যেন রাত্রে বাইপাসে যাওয়া কোনোভাবেই সেফ নয়। পুরুলিয়ার একটি ছোট্ট শহর মুকুন্দপুরের বাইপাসে একা একা দাঁড়িয়ে দীপক। ঘন কালো অন্ধকারের বুক চিরে মাঝে মাঝে দু একটা ট্রাক ও ছোট গাড়ি কিছু সময় পর পর সাঁই করে বেরিয়ে যাচ্ছে তার পাশ দিয়ে। আর তার বাইরে বাকি সমস্ত সময়টুকু যেন এক ভয়ানক নিস্তব্ধতা বিরাজ করছে। হঠাৎ একটা বিকট শব্দে দীপকের সমস্ত শরীর থরথরিয়ে কেঁপে উঠল। হঠাৎ একটা বাস পিলারে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে ধেয়ে আসছে তার দিকে। এই এই আস্তে আস্তে! একটুর জন্য প্রাণে বেঁচে গেলাম। আপনি ঠিক আছেন তো? দীপক পিছন ঘুরে তাকিয়ে দেখে কাজল নয়নী চোখ, গোলাপের পাপড়ির মতো ঠোঁট, শ্যামলা বর্ণের একটি মেয়ে। দীপক অবাক হয়ে তার দিকে চেয়ে রইল। মেয়েটি মুচকি হেসে বলল, আরে মশাই, উঠুন এবার, আর দেখতে হবে না। এই না মানে না, আপনি কে? আমি আমি আপনার মতোই একজন যাত্রী। কয়েক দশক ধরেই একটা গাড়ি ধরার জন্য দাঁড়িয়ে থাকি। মানে বুঝলাম না, মানে কি বলছেন আপনি? কয়েক দশক ধরে? আরে ভয় পাবেন না, আমি পূর্ণিমা। এই মুকুন্দপুরেই আমার বাড়ি। আমি একজন ফ্যাশন ডিজাইনার, তাই প্রায়শই মিটিং এর জন্য কলকাতায় যেতেই হয়। কয়েক দশক ধরে আমার এই একই রুটিন। ও আচ্ছা, এই ব্যাপার। আমিও এসেছিলাম আপনার শহরে অফিসের একটা কাজে। দেখুন না, এত রাত হওয়ার জন্য ভাগ্যটাকে শুধু শুধু দোষ দিচ্ছি। তবে ভাগ্য যে আপনার মতো সুন্দর একটি সহযাত্রী দেবে এটা ভাবিনি। সুন্দর? সুন্দর না ছাই? সুন্দর হলে কি আর আমার সাথে? আপনার সাথে কি? না না, কিছু না। আপনি বলুন, আপনি কি কলকাতারই বাসিন্দা না কর্মসূত্রে কলকাতা থাকেন? না না, আমার জন্ম কর্ম সবই কলকাতাতেই। তবে এখন মনে হচ্ছে কলকাতায় জন্ম না হয়ে মুকুন্দপুরে হলে ভালোই হতো। হুম, বড্ড রসিক তো আপনি। ঠিক তখনই পাশ দিয়ে একটা গাড়ি বেরিয়ে যায়। জানলা দিয়ে ঝুলছে একটা মহিলার রক্তাক্ত হাত। পূর্ণিমা দেবী, ওই দেখুন, দেখলেন দেখলেন ওই গাড়িটাতে রক্তাক্ত একটি হাত জানলার বাইরে ঝুলছিল। ওই যে দেখুন। কই, কোথায়, কোন গাড়ি? কি দেখতে পেলেন না? জানেন, যেন ইশারায় বলার চেষ্টা করছিল, সাহায্য করুন আমাকে, সাহায্য করুন আমাকে। নিশ্চয়ই কোনো মহিলা, ঠিক যেন আপনার হাতের মতোই হাত, একই রকম চুড়ি। এই বলতে বলতে দীপক তার হাতটা তুলে ধরে হাতের চুড়িটা দেখতে গিয়ে অনুভব করে হাতটা প্রচন্ড ঠান্ডা। একখণ্ড বরফ সে যেন হাতে তুলে নিয়েছে। পূর্ণিমা দেবী, এত ঠান্ডা কেন আপনার হাত? আচ্ছা রসিক লোক তো মশাই আপনি। এমনিতেই আমার হাত ধরে আছেন, আবার বলছেন ঠান্ডা। মস্করা ছাড়ুন। ওই দেখুন বাস আসছে, এবার আমার হাতটা ছেড়ে বাসটাকে দাঁড় করান। দীপক ভাবল তার কোথাও হয়তো ভুল হচ্ছে। সে তো একবার তার পিঠ ছুঁয়েছিল, তখন তো এমন মনে হয়নি। দীপক ছেলে তেমন নয়। ভুলবশত একবার হাত ধরে ফেললেও দ্বিতীয়বার পূর্ণিমার হাত ধরার সাহস আর তার হলো না। দীপক বাসে উঠে দেখল বাসের ভেতরে তেমন লোকজন নেই। এক পাশের সিটে বসে আছেন একজন মহিলা, মুখটা ঘোমটার আড়ালে ঢাকা, আর তার পাশেই ঘুমোচ্ছে অদ্ভুত চেহারার একটি লোক। আর পেছন দিকের সিটগুলোতে জনা কয়েক লোক বসে।
ফাঁকা বাসটার এক প্রান্তে বসে দীপক, আরেক প্রান্তে বসে পূর্ণিমা। টিকিট টিকিট, কোথায় যাবেন? কলকাতার দুটো করুন। দুটো করব? আর কি আছে? ওই যে উনি। পাশের সিটের দিকে ইশারা করে দেখালো দীপক। বাস কন্ডাক্টর এক নজরে সেই দিকে তাকিয়ে আছে। তখনই বিকট একটা শব্দে বাস কিছুটা ঝাঁকুনি খেয়ে থেমে গেল। সবাই চমকে উঠল। বাসের মধ্যে একটা শোরগোল শুরু হয়ে গেল। কি হলো? কি হলো? কি হলো? কি হলো? আরে কি হলো হারুদা? আরে আমায় কেন জিজ্ঞেস করছিস? সে নিচে নেমে একটু দেখ না কি হলো। বাস কন্ডাক্টর কিছুটা ভয় ভয় নিচে নামলো। বেশ কিছু সময় পর কন্ডাক্টরের আওয়াজ এলো, এই রে সর্বনাশ হয়েছে গো হারুদা, আশ্চর্য, কিন্তু এ কি করে সম্ভব বলতো? শিগগির নিচে এসে দেখো গো হারুদা। সবার চোখে মুখে একটু ভয়ের ছাপ অনুভব করা গেলেও দীপক লক্ষ্য করলো পূর্ণিমা কিন্তু তখনও শান্ত, ঠোঁটের কোণে মৃদু হাসি। সমস্ত ঘটনা যেন তার সাজানো, সে যেন আগের থেকেই সব জানে। এরই মধ্যে কন্ডাক্টর এসে সবার কৌতূহল ও ভয় ভাঙিয়ে বলল যে গাড়ির সবকটা চাকা নাকি একসাথে ফেটে গেছে, তাই কাল সকালের আগে আর কলকাতায় যাওয়া সম্ভব হবে না। এই জঙ্গলের মধ্যে অপ্রত্যাশিত কোনো বিপদের আশঙ্কায় সবাই একটু অস্থির হয়ে পড়লেও তা কিছু সময়ের মধ্যেই শান্ত হয়ে যায়। পূর্ণিমা দেবী, কি ব্যাপার হলো বলুন তো? আপনার শহরে কোনো সড়ক দস্যুদের ভয় নেই তো? তা না হলে একসঙ্গে সবগুলো চাকা। তেমন কিছুই না, সব মনে হয় তার ইচ্ছাতেই হচ্ছে। তার ইচ্ছে? কার কথা বলছেন আপনি? আপনি দেখছি ভীষণ ভীতু। আরে আমি বলছি সব উপরওয়ালার ইচ্ছাতেই হচ্ছে। তিনি হয়তো চাইছেন আমার আপনার আলাপটা আরেকটু স্মৃতিপূর্ণ হোক। এই ব্যাপার, একদম ঠিক বলেছেন আপনি। আসুন নেমে আসুন, আজ আর কলকাতা যাওয়া হবে না আমাদের। দীপক প্রথমে সেই জঙ্গল ঘেরা রাস্তায় না নামতে চাইলেও অবশেষে নেমেই পড়ল। অপূর্ব সুন্দর পাহাড় জঙ্গলে ঘেরা সেই রাস্তা, চাঁদের আলো যেন এক মায়াবী পরিবেশের সৃষ্টি করেছে। সেই অপূর্ব পরিবেশ দেখতে দেখতে সেই মায়াবিনীর সঙ্গ তাকে বশীভূত করে কখন যে সেই বাসের কাছ থেকে অনেক দূরে নিয়ে এসেছে সে বুঝতেও পারেনি। প্রথম দেখাতেই পূর্ণিমা দেবীর সুন্দর চেহারা আমাকে এতটাই মোহিত করেছে যে সারা জীবন যেন এইভাবে আমি তার পাশে চলতে পারি। পাশাপাশি হাঁটতে হাঁটতে একসময় রাস্তার পাশে নজর পড়ল দীপকের। দীপক দেখতে পেল সেই গাড়িটা। পূর্ণিমা দেবী দেখুন, সেই গাড়িটা। ওই যে ওই যে ওই যে সেই মহিলাটা হাত বের করে আছে, দেখুন হাতটা রক্তাক্ত। ওই কোথায়? কোন গাড়ি? কোন গাড়ি? পরক্ষণেই দীপক সেই দিকে তাকিয়ে দেখে কোথাও কিচ্ছু নেই। চাঁদের টিমটিমে আলোয় পিছনের রাস্তার দিকে তাকিয়ে দেখে অনেক দূরে চলে এসেছে তারা। পূর্ণিমা দেবী, অনেকটা চলে এসেছি, চলুন এবার ফিরে যাই। কোথায় যাবেন? আপনাকে এতটা রাস্তা আনলাম আর এখান থেকেই ফিরে যেতে দেব? এটা কোথায় নিয়ে আসলেন? কাদের বাড়ি এটা? এখানে তো কোনো মানুষ থাকে বলে মনে হয় না। পূর্ণিমা কোনো কথা না বলে চুপচাপ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ভিতর থেকে একটি বৃদ্ধ লোক বেরিয়ে আসলো। সাদা ফ্যাকাশে শরীর আর তার উপর একটা সাদা পায়জামা পাঞ্জাবি। তার হাতে ঝুলছে একটা লণ্ঠন। লণ্ঠনটা উঠিয়ে পূর্ণিমার মুখের সামনে ধরে বলল, মা, তুই এসেছিস? কাউকে পছন্দ হলো তোর? ও, আজ একে এনেছিস বুঝি? পূর্ণিমা দেবী, উনি এসব কি বলছেন?
এসবের মানে কি? বাবা তুমিও না, উনি এসেছে কোথায় ভিতরে আসতে বলবে, তা নয় তুমি এখনই শুরু করলে। বাবা, মানে পূর্ণিমা দেবী, এটা আপনার বাড়ি? মানে আপনি জমিদার কন্যা? জমিদার হয়ে কি লাভ বলুন? এসো, ভিতরে এসো। আয় মায়, ভিতরে আয়। এই বলে বৃদ্ধ লোকটা পিছন ঘুরতেই দেখা গেল তার পিঠে একটা ছুরি গাঁথা, সেখান থেকে রক্ত ঝরছে। দীপক সেটা দেখে আঁতকে উঠে পূর্ণিমাকে কিছু বলার আগেই সেটা গায়েব হয়ে যায়। কি হচ্ছে সব আমার সাথে? সত্যি কি আমি কি সব ভুল দেখছি? ওই গাড়ি, এইগুলো সবকিছুই কি আমার চোখের ভ্রান্তি? বিছানায় শুয়ে আছে দীপক। গভীর রাত, ফিসফিসানি শব্দে দীপকের ঘুম ভেঙে গেল। উঠে বসল দীপক, দেখল দরজার সামনে কালো লম্বা ছায়া ধীরে ধীরে এগিয়ে আসছে দীপকের খাটের কাছে। দীপক বলল, কে 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 ওখানে? ঘরের লণ্ঠনের টিমটিমে আলো একটু স্পষ্ট হতেই সে যা দেখল তাতে তার সমস্ত শরীর ঠান্ডা হয়ে গেল। শরীর কাঁপতে শুরু করলো, বুকের কোণে রক্ত জমাট বেঁধে গেল। বীভৎস তাদের চেহারা, কারোর কপালে, কারোর পিঠে, কারোর বুকে গাঁথা ছুরি, সেখান থেকে অনবরত ঝরছে রক্ত। ধীরে ধীরে এগিয়ে আসছে দীপকের কাছে। দীপক চিৎকার করে উঠল, পূর্ণিমা দেবী, বাঁচান, আমাকে বাঁচান! চিৎকার শুনে পূর্ণিমা সেখানে ছুটে আসে। দীপক দেখে পূর্ণিমাও তাদের মতো সেই একই রকম বদলে গেছে। তার শ্যামলা বরণ থেকে সমস্ত শরীর ধূসর বর্ণ হয়ে গেছে। তার সেই ধূসর বর্ণের হাতে বড় বড় নখ। তার গলার এক পাশ থেকে একটি লোহার শক্ত রড গেঁথে আরেক পাশ দিয়ে বেরিয়ে গেছে। সেও তার হাত উঠিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে দীপকের দিকে। এই দেখে দীপকের হৃৎপিণ্ড যেন স্তব্ধ হয়ে গেল। তার শরীর যেন প্রাণবিহীন নির্জীব বস্তুতে পরিণত হয়েছে। দীপক বেশ কিছু সময় চুপ থাকার পর বলল, পূর্ণিমা দেবী, আপনারা তাহলে কেউই মানুষ নন? আমি কি দোষ করলাম? আমাকে ছেড়ে দিন, আমাকে তোকে ছেড়ে দেব কিছুতেই না। তোর মতো সেদিন ওই বাস স্টপে এক ছেলের সঙ্গে পূর্ণিমার পরিচয় হয়েছিল, আর আর তার চোখের সেই মিথ্যে ভালোবাসা আমার বোকা মেয়েটি বুঝতে পারেনি। তাকে তাকে বাড়িতে নিয়ে আসে। সে আমার অর্থ সম্পদ দেখে আমার শ্যামলামের ভালোবাসাটাকে তুচ্ছ বলে মনে করে। রাত্রে আমাদের ঘুমের মধ্যে সবাইকে খুন করে সব কিছু লুট করে ছেলেটা পালিয়ে যায়। এই বলে ধীরে ধীরে দীপকের কাছে এগিয়ে আসে। আকাশ ফাটল এক ভয়ানক প্রতিশোধের হাসি আর এক নির্মম আর্তনাদে। সেই বাড়িটা থেকে পূর্ণিমার স্মৃতি হিসেবে এই ফটোটা নিয়ে এলাম। সকাল হতেই কিছু লোকজন সেই জমিদার বাড়িটার সামনে আমাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে তাদের সঙ্গে কথা বলে জানতে পারি সেই রাতে বাসটাও ঠিক এইভাবেই খারাপ হয়ে গেছিল। সেই রাতে পূর্ণিমার বাবা, মা আর বাড়ির চাকর রঘু মারা গেলেও পূর্ণিমা
বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা করে ক্ষত বিক্ষত অবস্থায় গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে হাসপাতালের উদ্দেশ্যে। কিন্তু কিছুটা রাস্তা আসার পর জীবন আর মৃত্যুর লড়াইয়ে মৃত্যু জয়ী হয়। ওই ক্ষত বিক্ষত অবস্থায় গাড়ি সামলাতে না পেরে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা মারে পূর্ণিমার গাড়ি। পরে জানতে পারলাম কয়েক বছরের মধ্যে সেই প্রতারক সহ আরো কয়েকজনের লাশ সেই বাড়িটার সামনেই পাওয়া গেছিল। কিন্তু কেন জানি না সেদিন রাতে আমাকে ওরা ওখানে অক্ষত অবস্থায় ফেলে রেখে চলে যায়। হয়তো পূর্ণিমা আমার চোখে তার প্রতি সত্যিকারের ভালোবাসাটা দেখতে পেয়েছিল। একটু চেপে বসবেন। আপনি